হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি একটি ইন্দোনেশিয়ান হরর প্রিম বন্ড মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি একটি হরর স্ল্যাশার মুভি থ্যাঙ্কস গিভিংকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। সঙ্গে প্রতি রবিবার এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে প্রতি রবিবার আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছেই নোটিফিকেশন পৌঁছায়। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা রানা নামে একটা মেয়েকে দেখি, যে তার মায়ের জন্য একটা গিফট নিতে জঙ্গলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। রানা তার বন্ধু জানুকেও সঙ্গে নেয়, যেখানে তারা দুজন মিলে জঙ্গলে চলে যায়। এরপর অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা জানতে পারি যে রানা জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে, যাকে পুরো গ্রাম মিলে খোঁজার চেষ্টা করছে। এখানে রানার পরিবার পুরো হতাশ হয়ে পড়ে, যেখানে অনেক খোঁজাখুঁজি করার পরও তারা রানাকে কোনো মতেই খুঁজে পায় না। এর মধ্যে রানা হারিয়ে যাওয়ার পর 1 সপ্তাহ পেরিয়ে গেছে, যার জন্য পরিবারের বেশি অর্ধেক লোকজন ধারণা করছে যে রানা আর বেঁচে নেই। তাই রানার বাবা বানিউর বোন নূর ও রানার আন্টি একটা রিচুয়াল অর্গানাইজ করে, যাকে তেহলিল বলা হয়। ইউজুয়ালি এই রিচুয়ালটা তখন করা হয় যখন পরিবারের মধ্যে কোনো ব্যক্তি মারা যায়, কিন্তু এখানে রানার মৃত্যুটা সবার কাছে ক্লিয়ার ছিল না। ইনফ্যাক্ট তার বডি পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। স্টিল তারা তেহলিল রিচুয়াল পারফর্ম করে, যেখানে এই রিচুয়ালটা করাতে রানার মা দিনি মোটেও খুশি হয় না। এনিওয়েজ, রিচুয়ালের পরে বাড়ির মহিলারা ডিসকাস করতে লাগে যে রানার মৃত্যুর দিন হিসাবে কোন দিনটাকে লেখা হবে, মানে যেদিন সে হারিয়ে গেছে সেই দিনটা, না অফিসিয়ালি যেদিন তাকে খোঁজা বন্ধ করে দেওয়া হয়েছে সেই দিনটা। যেটা শোনার পর নূর তাদেরকে বলে যে রানা যেদিন জন্ম হয়েছিল সেটা একটা স্পেশাল কার্স মানডে ছিল, আর যেদিন সে তার মায়ের জন্য গিফট আনার চক্করে হারিয়ে যায় সেই দিনও সেই স্পেশাল কার্স ডে ছিল। তাই তারা মৃত্যুর দিন হিসাবে কার্স ডেটাকে বাদ দিয়ে যেদিন তাকে খোঁজা বন্ধ করা হয়েছিল সেই দিনটাকেই তারা নোট করে নেয়। এখানে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা লক্ষ্য করি যে নূর এই সমস্ত কথা একটা পুরনো বই থেকে বলছিল, যেটাকে প্রিম বন্ড বুক বলা হয়েছে। এছাড়া এই বইটাকে এখানকার গ্রামবাসীরা অনেক বেশি প্রায়োরিটি দিত। এই পয়েন্টে রানার মা দিনি তাদের বলে, এই বইটা পড়ে পড়ে তোমরা অন্ধবিশ্বাসী হয়ে গিয়েছো, তোমরা দেখে নিও আমার মেয়ে অবশ্যই ফিরে আসবে। এখন তাদের কথাবার্তা চলছিল, ঠিক তখনই কেউ বাড়ির দরজাকে নক করে। তাই দিনি গিয়ে যখন দরজাটাকে খোলে, তারা সবাই বাইরে রানাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে ফিরে এসেছিল, যার মানে হলো সে এখনও বেঁচে ছিল। এখন রানাকে দেখার পর বাড়ির সবাই খুব খুশি হয়ে যায়, যেখানে শুধুমাত্র বানিউর বোনেরাই ধারণা করছিল যে এটা রানা নয়, কোনো ইভিল স্পিরিট হবে, যে রানার রূপ ধারণ করে তাদের বাড়িতে চলে এসছে। এরপর নূর ও তার বাকি বোনেরা যখন বাড়ি ফিরছিল, ঠিক তখনই নূর একটা কুকু বার্ডের ডাক শুনতে পায়, যেটাকে তারা খুবই খারাপ লক্ষণ মনে করত। অন্যদিকে রানার মা দিনি তার সব কিছুর খেয়াল রাখতে শুরু করে এবং তাকে স্নান করতে পাঠিয়ে তার ছোট বোন তারিকে তার জন্য টাওয়াল দিয়ে আসতে বলে। এরপর যখন তারিক বাথরুমে গিয়ে টাওয়াল দিয়ে আসতে যায়, সে সেখানে পৌঁছে বাথরুমের দরজার নিচে রানার পা দেখতে পায় না। তাই সে যখন ভালো করে আবার চেক করতে যায়, সাডেনলি তার সামনে রানা চলে আসে, যাকে দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঘটনাটির পর অ্যাজ অ্যান অডিয়েন্স আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে রানার মধ্যে কিছু তো গণ্ডগোল আছে। এনিওয়েজ, পরের দিন বানিউ তার স্ত্রী দিনির সঙ্গে বলে তাদের রানাকে ডক্টরের কাছে চেক আপ করানো উচিত, কারণ সে 7 দিন ধরে জঙ্গলের মধ্যে ছিল, যার ফলে তার শরীর খারাপ করতে পারে। কিন্তু দিনি এখানে বানিউর কথাগুলো শুনে প্রচণ্ড রেগে যায় এবং বলে, তুমি তোমার বোনেদের কথা শুনে একটু বেশি ভাবতে লাগো, আমাদের মেয়ে ফিরে এসেছে তাতে কি তুমি খুশি নও? ফলে ডক্টরের কাছে চেক আপ করানোর কোনো প্রয়োজন নেই। এছাড়া তার প্রিম বন্ড বইয়ের ওপর কোনো বিশ্বাস নেই। এনিওয়ে, সেই দিন রাতে ঘুমানোর সময় তারই রানার সঙ্গে কথা বলে, যেখানে যে জানায় তার হারিয়ে যাওয়ার পর তাদের মা জন্মদিন পর্যন্ত পালন করেনি, বাট নাও সি ইজ হ্যাপি, যেখানে রানা তাদের কাছে ফিরে এসছে। এখন এই পয়েন্টে তারির মনে হয় যেন রানা তাকে পিছন থেকে হাক করছে, কিন্তু অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা তার উপর একটা ডিমনিক হ্যান্ডকে লক্ষ্য করি। আর কিছুক্ষণ পর যখন তারই পিছন ফিরে তাকায়, সে দেখে রানা তার অপোজিট সাইডে মুখ করে ঘুমিয়ে আছে, যেটা দেখার পর তারই একটু অবাক হয়ে যায়, কিন্তু সে সেটা তার হ্যালুসিনেশন ভেবে পুনরায় ঘুমিয়ে পড়ে।
পরের দিন সকালে যখন বানিও তার কাজের জন্য তৈরি হচ্ছিল তখনই সে রানাকে নুডলস খেতে দেখে, কিন্তু কিছু সেকেন্ড পর পিছন ফিরে তাকালে সে রানাকে সেম স্পটে দেখতে পায় না। এরপর যখন সে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগে ঠিক তখনই আমরা পুনরায় রানাকে সেম স্পটে দাঁড়িয়ে থাকতে দেখি, যে অদ্ভুতভাবে বানিওর দিকে তাকিয়েছিল। এনিওয়েজ নেক্সট সিনে আমরা বানিওকে মার্কেটের মধ্যে দেখি, যেখানে সে মাছ বিক্রি করত। এখানে আমরা তার বোনের স্বামী বাসুকেও দেখি, যেখানে বাসুকে সেম কাজই করত। তাই তারা দুজন মিলে রানার কন্ডিশন নিয়ে একটু ডিসকাশন করতে লাগে। অন্যদিকে দিনই রানার জন্য তার ফেভারিট খাবার বানানোর জন্য জিনিসপত্র কিনতে মার্কেটে আসে, যেখানে কিছু মহিলা তাকে বলে যে রানা আসলে রানা নয়, কোনো ইভিল স্পিরিট যে তাদের বাড়িতে চলে এসছে। যেটা শোনার পর দিনি রেগে যেতে লাগে। ঠিক তখনই বানিও সেখানে এসে দিনিকে সামলে নেয়। এরই মধ্যে গ্রামে এক ধরনের লোকাল ফেস্টিভ্যাল হতে লাগে, যেখানে আমরা রানার ফ্রেন্ড জানুকে দেখি, যাকে খুব ডিস্টার্ব মনে হচ্ছিল। তখনই তারই সেখান থেকে যাচ্ছিল, যে জানুকে দেখতে পেয়ে তাকে জানায় যে রানা সম্পূর্ণ সুস্থ আছে এবং সে বাড়ি ফিরে এসছে। যেটা শোনার পর জানু শকড হয়ে যায় ও বলতে লাগে যে এটা সম্ভবই না, এটা কখনই হতে পারে না। এগুলো বলতে বলতে সে সেখান থেকে পালিয়ে যায়। যেখানে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা লক্ষ্য করি যে জানু অকারণেই ভয় পাচ্ছিল, এমনকি সে সেখানে থাকা একটা পারফর্মারকে দেখেও ভয় পাচ্ছিল, যে এক ধরনের মাস্ক পরেছিল। অন্যদিকে আমরা বানিওর বোন নানিংকে দেখি, যে একটা ট্রের মধ্যে কিছু জিনিসপত্র রাখছিল, লাইক ফ্লাওয়ার্স অ্যান্ড অল। যেখানে নূর তাকে বলছিল যে ট্রেতে রাখা জিনিসপত্রগুলো কোনো স্পিরিট ক্লোজ থাকলে শুকিয়ে যাবে। তাই নূর তাকে সেই ট্রেটাকে নিয়ে রানার রুমে গিয়ে রেখে আসতে বলে, যাতে বোঝা যায় যে আসলেই সেখানে কোনো স্পিরিট আছে কি না। তাই নানিং সঙ্গে সঙ্গে রানার রুমে গিয়ে ট্রেটাকে রেখে দেয়, যেটাকে রানা দেখে ফেলে। এখন রানা এখানে অদ্ভুতভাবে তাকে বলে যে আগের মতো আজকেও আমার চুলটা একটু আঁচড়ে দাও। যেটা শোনার পর নানিং রানাকে তার গ্র্যান্ডমার গল্প করতে করতে চুল আঁচড়ে দিতে লাগে। ঠিক তখনই সে রানার মাথায় অনেকগুলো পোকা বেড়াতে দেখে, যেন রানার শরীর পচে গিয়ে পোকা হয়ে গিয়েছে। যেটা দেখার পর সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে নূরের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানায় এবং বলে যে রানার শরীর বাজে ধরনের স্মেল করছিল, উইচ কনফার্ম যে সে রানা নয়, কোনো অতৃপ্ত আত্মা। এনিওয়েজ অন্যদিকে আমরা জানুকে দেখি, যে লাইব্রেরিতে কোনো বই খুঁজছিল, যার দরুন সে সেখানে তার আশেপাশে রানাকে ফিল করতে লাগে। ঠিক তখনই সেখানে কিছু ভয়ঙ্কর গতিবিধি শুরু হয়ে যায়। ইনফ্যাক্ট আমরা তার পিছনে রানাকেও দাঁড়িয়ে থাকতে দেখি, যেটাতে জানু প্রচণ্ড ভয় পেয়ে যায়। অলদো রানা জানুকে কোনো ক্ষতি করে না। এদিকে সেই দিন রাতেই যখন নূরের বোন নানিং বই পড়ছিল, ঠিক তখনই তার উপর একটা ডিমনিক এন্টিটি অ্যাটাক করে দেয়। ফলে তার চিৎকার শুনে নূর সেখানে চলে আসে এবং কিছু প্রেয়ার করে তাকে বাঁচিয়ে নেয়। যেখানে আমরা নূরের রুমে তার আয়নাতে তার প্রতিচ্ছবিকে স্টাক হয়ে থাকতে দেখি। ঘটনাটির পর এটা ক্লিয়ার হয়ে যায় যে রানার মধ্যে থাকা স্পিরিট এই বোনেদের উপর অ্যাটাক করছে, অথবা বাইরে থাকা অন্য আত্মাগুলো রানার জন্য অ্যাট্রাক্ট হয়ে সেখানে চলে এসছে, যারা তাদের উপর অ্যাটাক করছে। এখন পরের দিন সকালে যখন শ্রী রানার রুম থেকে সেই ট্রেটাকে নিতে যায়, সেখানে সে লক্ষ্য করে যে ট্রেতে থাকা সমস্ত জিনিসগুলো খারাপ হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ সেখানে রানা চলে আসে, যার হাতে শ্রী সেই ট্রেটাকে দেখতে পায়, যার জিনিসপত্রগুলো ঠিকঠাকই ছিল। এরপর রানা শ্রীকে ট্রেটা দিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে বানিও সেখানে চলে আসে, তাই শ্রী সেখান থেকে চলে যায়। এখন পথে যেতে যেতে তার হাত থেকে ট্রেটা পড়ে যায়, যেখানে আমরা পুনরায় ট্রের জিনিসপত্রগুলোকে দেখতে পাই, যেটা খারাপ হয়ে গিয়েছিল। যার মানে হলো বাড়ির মধ্যে রানা তার সুপার ন্যাচারাল অ্যাবিলিটির সাহায্যে শ্রীকে সেই জিনিসপত্রগুলো সঠিক দেখিয়েছিল। এনিওয়েজ কামিং ব্যাক টু রানা, আমরা তার বাবা বানিওর সঙ্গে তাকে লাঞ্চ করতে দেখি। ঠিক তখনই বানিও রানার নাক দিয়ে রক্ত বার হতে দেখে, যেটা দেখার পর সে রানার জন্য বাড়িতে ডক্টর ডাকে। তাই ডক্টর যখন রানার পালস চেক করে, সে কোনো পালসই খুঁজে পায় না। ইনফ্যাক্ট সে যখন রানার হার্টবিট চেক করতে যায়, সে সেখানে কোনো আওয়াজই শুনতে পায় না। সবশেষে সে রানাকে তার মুখ খুলতে বলে, যেখানে সে রানার মুখে অনেকগুলো পোকা দেখতে পায়। যেটা দেখার পর ডক্টর প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ওয়াশরুমের মধ্যে চলে যায়। যেখানে সে ওয়াশরুমের মধ্যেও বারবার রানার ছায়াকে দেখতে পায়। ফলে সে এতটাই ভয় পেয়ে যায় যে বাইরে বার হয়ে সে সবার সঙ্গে মিথ্যা বলে দেয় সেই রানা একদমই সুস্থ আছে, যাতে সে সেখান থেকে পালিয়ে যেতে পারে।
এতক্ষণে সেখানে নূর ও তার বোনেরাও চলে এসেছিল, যারা দিনি ও বানিউকে রানার মধ্যে থাকা আত্মার ব্যাপারে বলতে লাগে। সঙ্গে তারা এটাও বলে যে কিভাবে রানার মধ্যে থাকা আত্মা বাকি আত্মাদেরকে অ্যাট্রাক্ট করছে। কিন্তু দিনি ও বানিউ তাদের কথাকে বিশ্বাস করে না এবং সেখান থেকে চলে যায়। এখন বাড়ি ফিরে শ্রী ও তার বোন নানিংয়ের মধ্যে কথা কাটাকাটি হতে লাগে, যেখানে আমরা জানতে পারি যে শ্রী ও বাসুকের একটা ছেলে ছিল যে রানার মতোই জঙ্গলে হারিয়ে গিয়েছিল, কিন্তু সে আজও ফেরেনি। তাই শ্রী তার ছেলেকে মনে করে কাঁদতে লাগে, যাকে বাসুকে সামলে নেয়। অন্যদিকে রানা তার বাবা বানিউর সঙ্গে মার্কেটে যায়, যেখানে সে এক জায়গা থেকে অন্য জায়গায় কাইন্ড অফ টেলিপোর্ট হতে লাগে, যেটা সেখানে থাকা কিছু মহিলা দেখে ফেলে। এনিওয়েজ পরের দিন সকালে তারই লাইব্রেরিতে যায়, যেখানে জানুও উপস্থিত ছিল। তাই তারই তাকে সেই দিন ওইভাবে পালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে জানু তাকে সমস্ত কথা জানিয়ে দেয় যে কিভাবে সেই দিনটা রানার জন্য কার্সড ছিল, কিন্তু তবুও সে বাইরে বার হয়েছিল, যার ফলে সে জঙ্গলে হারিয়ে যায়। যেখানে জঙ্গলে হারিয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজে পাওয়া খুবই কঠিন, তবুও রানা 7 দিন পর নিজে নিজেই ফিরে এলো। শুধু এটাই নয়, তখন থেকে রানা তাকে ভয়ও দেখাচ্ছে। তাই জানু তারিকে এটা বলে যে রানার আত্মাকে শান্তি দেওয়ার জন্য তার পিউরিফিকেশন করতে হবে, যেটা শোনার পর তারি কাঁদতে লাগে এবং সঙ্গে তার বোনের স্মৃতিগুলোকেও মনে করতে লাগে। অন্যদিকে বানিউর বোনেদের বাড়িতে অনেকগুলো আত্মা চলে আসে, যার কিছুক্ষণ পরে রানা তার মা দিনির কথায় তাদের জন্য কিছু জিনিসপত্র ও খাবার নিয়ে বাড়িতে এন্টার করে। এরপর রানা চলে গেলে নূর সবাইকে ক্লিনজিং রিচুয়ালের আইডিয়া দেয়, যেটাতে আত্মাকে পিউরিফাই করা হয়। এখন আইডিয়াটা সবার পছন্দ হয়, যার ফলে তারা সবাই মিলে বানিউর বাড়িতে চলে যায়। এরপর তারা সবাই মিলে বানিউ ও দিনির কাছে ক্লিনজিং রিচুয়ালের পারমিশন চাইতে লাগে। এখন অবভিয়াসলি দিনি কথাগুলো শুনে মোটেও খুশি হয় না এবং সে বারবার তার মেয়েকে নর্মাল বলতে লাগে। ফলে বাড়িতে তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়, যেখানে বানিউ দিনিকে শান্ত করে আর তার বোনেদের রিচুয়ালের জন্য পারমিশন দিয়ে দেয়। কারণ যদি রানার নর্মাল হয় তাহলে এই রিচুয়ালে তার কোনো ক্ষতিই হবে না, আর যদি সে সত্যি স্পিরিট হয় তাহলে রিচুয়ালে ক্লিনজিং হবে, যেটাতে আসল সত্যিটা তাদের সামনে চলে আসবে। এখন এইসব ঝামেলা চলার দরুন তারই খুব ইমোশনাল হয়ে যায়, যেখানে সেও রানার আসল রূপ দেখে ফেলে। এনিওয়েজ পরের দিন সকালে রিচুয়ালের জন্য সবাই তৈরি হচ্ছিল, ঠিক তখনই রানা ও জানু জঙ্গলের উদ্দেশ্যে রওনা হতে লাগে, যাদেরকে বাসুকে দেখে ফেলে এবং জিজ্ঞাসা করে যে তারা কোথায় যাচ্ছে। যেটাতে তারা বলে মনে করা হয় রিচুয়াল সম্পূর্ণ হওয়ার পর আত্মার দেহ খুঁজে পাওয়া যায়, যার মানে হলো তারাও জঙ্গলে রানার দেহ পেয়ে যেতে পারে। এখানে বাসুকে তাদেরকে জঙ্গলে যেতে মানা করে, কিন্তু তারা তার কোনো কথাই শোনে না এবং জঙ্গলের মধ্যে চলে যায়। এতক্ষণে ক্লিনজিং রিচুয়াল শুরু হয়ে গিয়েছিল, যেটাতে রানার পেন শুরু হয়ে যায় এবং ধীরে ধীরে সে বাকি আত্মাদেরও দেখতে পায়। সে সেই সমস্ত আত্মাদের দেখতে পাচ্ছিল যারা তার জন্যই অ্যাট্রাক্ট হয়ে এখানে চলে এসেছিল। এরপর রানা ব্যথায় চিৎকার করতে শুরু করে, কারণ সে এখন পিউরিফাই হচ্ছিল। এই পয়েন্টে রানা বুঝতে পারে যে এই জগৎটা এখন আর তার জন্য নয়। যেখানে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা দেখতে পাই সেখানে জড়ো হওয়া কিছু লোকজন অদ্ভুত আচরণ করছিল, যেন তারাও পজেস হয়ে গিয়েছে। এখন রিচুয়ালটা করতে করতে রাত হয়ে যায়, যেখানে তারি ও জানু এখনও জঙ্গলের মধ্যে রানার বডি খুঁজছিল। ঠিক তখনই তারা দুজনে আলাদা হয়ে যায়, যেখানে তারি রানাকে জঙ্গলে দেখতে পায়, যেটার পর তারা দুজন একে অপরকে হাগ করে নেয়। এতক্ষণে জানুও সেখানে চলে আসে, আর অন্যদিকে রিচুয়ালটা কমপ্লিটও হয়ে যায়, যার সঙ্গে সঙ্গে রানার সোল ডেড বডিতে পরিণত হয়ে যায়, যেটা দেখার পর ক্লিয়ার হয়ে যায় যে রানা আর বেঁচে নেই। যেখানে এই সিনটা খুবই ইমোশনাল ছিল। এরপর জানু ও তারি রানার ডেড বডিকে বাড়িতে নিয়ে চলে আসে, যেখানে তার পরিবারের সবাই রানার বডিকে দেখে কাঁদতে লাগে, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল প্রিমবর্ন মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করুন। এছাড়া প্রতি রবিবার এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আসবো নেক্সট সানডে এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।